আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোরা এটা ক্লাস 12এও পড়েছিস এবং এখন একটু ডিটেলস আছে। আমি আগের ক্লাসে কিভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি থেকে লাইজোজোম থেকে বিভিন্ন ভেসাইকেলস করে বাইরে এক্সোসাইটোটিক অ্যাজ ওয়েল এজ এন্ডোসাইটোটিক পাথওয়েগুলো সেগুলো ডিটেলসে পড়েছিলাম। তো আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ব্যাপারে আমরা কি জানতে চাই বা আমাদের সিলেবাসে কি আছে। আমাদের সিলেবাসে গ্র্যাজুয়েশন সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট মরফোলজি অ্যান্ড ফাংশনস। তো অবভিয়াসলি যখন তোরা GERL সিস্টেম পড়বি তখন উইথ মোর এমফোসিস টু মরফোলজি অ্যান্ড ফাংশনস পড়বি। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কী জিনিস? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাজ দ্য নেম সাজেস্ট ইজ আ সিস্টেম অফ মেমব্রেনস দ্যাট এনক্লোজেস আ স্পেস। তাহলে একটা মেমব্রেন, অনেকগুলো মেমব্রেন একসাথে, যেটা একটা এনক্লোজ করে একটা স্পেসকে। The fluid content of the cytoplasm is accordingly divided by the ER into two compartments. The space enclosed within the membrane, which is termed as a luminal or cisternal space, and the region outside the membrane, which is the cytosolic space. তাহলে দু রকম স্পেস এখানে আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে যে স্পেসটাকে সেটাকে আমরা বলছি লুমিনাল স্পেস বা সিস্টার্নাল স্পেস, আর যেটা বাইরের স্পেস সেটাকে আমরা বলছি সাইটোসলিক স্পেস। এই স্পেসেস অনেক সময় কনসেন্ট্রেটেড থাকে, মানে এখানে লেখা আছে কনসেন্ট্রেটেড ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পোর্শন অফ দ্য সাইটোপ্লাজম অ্যান্ড দেয়ারফর ইজ নোন, মানে এটা আগে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কিন্তু ডিকটিওজোম মানে নাম হিসেবে জানা যায়। ডিকটিওজোম মানে একটা নেট, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মানে হচ্ছে আ নেট ইন দ্য সাইটোপ্লাজম। সেটা 18th সেঞ্চুরিতে ইউরোপিয়ান লেডিস ক্যারিড পার্সেস নেটিং কল্ড রেটিকিউলস। আচ্ছা, the name endoplasmic reticulum was first coined by Porter in 1953 and it was first observed in the liver cells under electron microscope. আচ্ছা, এবার যেটা ব্যাপার যেটা আমাদের জানতে হবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিন্তু অকারেন্স ভ্যারি করে বিভিন্ন জায়গায়। মানে আমরা জানি যে দুটো গ্রস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো বেসিক্যালি দেখা গেছে যে কোনো সেলে আছে যেটা স্মুথ এবং রাফ দুটোই একসাথে থাকে, কিন্তু কোনো সেলে দেখা গেছে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে, কোনো সেলে দেখা গেছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। যেরকম এখানে হেপাটোসাইটসের কথা বলা হয়েছে। হেপাটোসাইটস মানে হচ্ছে লিভার সেলসে বেসিক্যালি দেখা গেছে দুটোই, মানে বোথ ACR অ্যান্ড RER আর প্রেজেন্ট। এবার এদিকে যদি আমরা চলে যাই এরিথ্রোসাইটস, এগুলো কিন্তু ডিটেলস এগুলো জানতে হবে। এরিথ্রোসাইটস এগ অ্যান্ড এমব্রায়োনিক সেলস, ওদের একেবারে ইয়ারটা নেই, দে ল্যাক ইয়ার। তারপরে অ্যাডিপোস টিস্যু, brown fat cells, adrenal cortical cells আর endocrine cells of testes and ovaries contain only ACR, শুধু ওদের ACR আছে, ওদের কিন্তু RER নেই। আবার ওইদিকে যদি আমরা যাই, অর্গানস ইনভলভড ইন অ্যাক্টিভ প্রোটিন সিনথেসিস, মানে বেসিক্যালি সবসময় এটা খেয়াল রাখবি যে ACR যেটা করে সেটা হচ্ছে লিপিড সিনথেসিস বেশি করে। তাহলে এন্ডোক্রিন গ্ল্যান্ডস যেগুলো থাকে যেখানে অনেক রকম হরমোনস তৈরি হয়, লিপিডস তৈরি হয়, সেখানে ভীষণ হাই লেভেল অফ অ্যাডিপোস টিস্যু, যেখানে প্রচুর লিপিডস তৈরি হয় সেখানে ACR এর অ্যামাউন্ট অনেক বেশি থাকবে। যেখানে আবার প্রোটিন সিনথেসিস বেশি হয়, কারণ প্রোটিন সিনথেসিস মানে RER, রাইবোজোমস যেহেতু তার মধ্যে অ্যাটাচ থাকে, আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি, সেহেতু RER যেসব সেলসগুলো প্রোটিন সিনথেসিস বেশি করে সেখানে কিন্তু বেশি পাওয়া যায়। যেরকম সাইনার সেলস অফ প্যাঙ্ক্রিয়াস, গবলেট সেলস, তারপরে এগুলো সবগুলোতে কিন্তু ভীষণ রকম RER বেশি পাওয়া যায়, মানে হয়তো পারে ACR হয়তো পাওয়াই গেল না। এবং এখানে যেটা লেখা আছে, দেখ দ্য সাইজ অফ ER ভ্যারিজ কনসিডারেবলি ইন ডিফারেন্ট টাইপস অফ সেলস অ্যান্ড রিলেটেড টু দের ফাংশন। আচ্ছা, তারপরে যেটাতে আছি সেটা হচ্ছে মরফোলজি অফ ER রাদার। তো বেসিক্যালি আমরা জানি ছোটোবেলা থেকে পড়ে আসছি দু রকম আছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা RER, আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ACR। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাদেরকে বলি? যাদের আমাদের মেমব্রেনটা যেটা তার মধ্যে রাইবোজোমস বাউন্ড থাকে, তার জন্য একটা রাফ টেক্সচার, মাইক্রোস্কোপে তো একটা রাফ টেক্সচার দেখায়, তাই জন্য রাফ। এবং যেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোমস বাউন্ড থাকে না, সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাছাড়া আমাদের বেসড অপন মরফোলজি বা স্ট্রাকচারের অনুযায়ী তিন রকমভাবে কিন্তু ERকে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস্টার্নে, একটা হচ্ছে এখানে ফার্স্টের দেখ সিস্টার্নে, সেকেন্ড হচ্ছে ভেসিকলস আর থার্ড হচ্ছে টিউবলস। সিস্টার্নে দেখ, সিস্টার্নেটা কী জিনিস? সিস্টার্নে মানে হচ্ছে
স্ট্যাক করা আছে এখানে, ভালো করে দেখ, একটা মানে ফ্ল্যাটেন্ড স্যাক লাইক স্ট্রাকচার্স এগুলো, মানে তুই যদি ছবিটা খুব ক্লিয়ার করে দেখিস, লম্বা লম্বা প্যারালাল স্যাক লাইক স্ট্রাকচার্স। এটা অ্যাপারেন্টলি কিন্তু যখন আমরা মাইক্রোস্কোপের তলায় দেখে মনে হয় যে এটা হয়তো কানেক্টেড নয়, এগুলো প্রত্যেকটা আলাদা, কিন্তু বেসিক্যালি প্রত্যেকটার সাথে কানেক্টেড গলজি সিস্টেমে। আবার এটা হচ্ছে ভেসিকলস, সেকেন্ড হচ্ছে ভেসিকলস মানে কি রাউন্ড অবজেক্টস, রাউন্ড স্ট্রাকচার্স। এগুলো বেসিক্যালি কী করে, ভেসিকলসের কাজ হচ্ছে এরা বিভিন্ন সিস্টার্নেতে ফিউজ করে। ধর একটা জিনিস এই সিস্টার্নে এখান থেকে এখানে ক্যারি করছে বা কিছু, তো এখানে একটা ভেসিকলস এখান থেকে পিঞ্চ আউট হলো, আবার এখানে গিয়ে ফিউজ হয়ে গেল, যেটা আমি আমার আগের ভিডিওতে তোদেরকে দেখিয়েছিলাম। তো ভেসিকলসের মেনলি কাজ হচ্ছে এটা, তো ওটা রাউন্ড শেপ স্ট্রাকচার। থার্ড টাইপ অফ মরফোলজি যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পাওয়া যায় সেটা হচ্ছে টিউবুলস মানে দেখ এখানে স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে টিউবুলার স্ট্রাকচার, এবং এগুলোও কিন্তু মানে রাফ আড়ে বেশি পাওয়া যায় না, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু টিউবুল লাইক স্ট্রাকচার বেশি পাওয়া যায়। এই সিস্টার্নেতে দেখ কোনো ব্রাঞ্চিং নেই। ব্রাঞ্চিং মানে কি, এই যে একটা ব্রাঞ্চিং প্যাটার্ন দেখতে পাচ্ছিস টিবিউলসে, একটা গাছের ব্রাঞ্চের মতো ব্রাঞ্চ হয়েছে, এরকম কিন্তু কোনো ব্রাঞ্চিং প্যাটার্ন সিস্টার্নেতে থাকে না। ভেসিকলসে তো অবভিয়াসলি রাউন্ডেড স্ট্রাকচার, কোনো ব্রাঞ্চিংয়ের কোয়েশ্চেন নেই, কিন্তু ব্রাঞ্চিং প্যাটার্ন কিন্তু আমরা ভেসিকলসে পাই। আচ্ছা, এখানে দেখ একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা হচ্ছে বেশ সুন্দর ছবিটা, সেটা হচ্ছে সিস্টার্নের ব্যাপারে বলা হচ্ছে। সিস্টার্নেগুলো দেখ এখানে এই যে স্যাক লাইক স্ট্রাকচার্সগুলো অ্যাপারেন্টলি দেখে কিন্তু এটা মাইক্রোস্কোপের তলায় দেখে মনে হয় যে এগুলো কানেক্টেড নয়, কিন্তু দেখ এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে দেয়ার আর কানেক্টেড, এবং একটার সাথে একটা কিন্তু কনভে করছে, এবং সেটার সাথে যখন রাইবোজোমস লেগে থাকছে তখন সেটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এটা ছাড়া আমরা যেটা জানি, ভেতরের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরটাকে লুমিনাল ফ্লুইড বলে, আর বাইরেটা অবভিয়াসলি সাইটোসলিক ফ্লুইড বলে। আচ্ছা, কয়েকটা স্পেশাল নোট আছে যেটা আরইআরের ব্যাপারে, তোরা সব কিছুই জানিস, জাস্ট লেখার ব্যাপার, ভালো করে সুন্দর সাজিয়ে লিখতে হবে, কিন্তু কয়েকটা স্পেশাল জিনিস যেটা আরইআরের ব্যাপারে জানা দরকার। সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেহেতু প্রোটিনস থাকে, বা রাইবোজোমস থাকে, রাইবোজোমস আর বেসিক্যালি channels of protein synthesis, they are sectors or they are regions of protein synthesis। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেহেতু রাইবোজোমস থাকে এবং রাইবোজোমসের মধ্যে যেহেতু প্রোটিন সিনথেসিস হয়, সেই প্রোটিনগুলো কিন্তু রাইবোজোমসের থেকে অবভিয়াসলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর ঢুকে যায়। তাহলে নিশ্চয়ই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিছু আলাদা থাকে যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে না। তো সেটা কি, সেটা হচ্ছে দেখ এখানে দেখা যাচ্ছে রাইবোফোরিন 1 আর রাইবোফোরিন 2, যেটার মলিকুলার ওয়েট হচ্ছে 65,000 অ্যান্ড 64,000 ডালটনস রেসপেক্টিভলি। এটা হচ্ছে দুটো কি না, দুটো ট্রান্সমেমব্রেন গ্লাইকোপ্রোটিনস। এই দুটোই ট্রান্সমেমব্রেন মানে কি, ইআরএন মেমব্রেনের কথা বলা হচ্ছে, প্লাজমা মেমব্রেনের কথা নয়। এই দুটোই ট্রান্সমেমব্রেন গ্লাইকোপ্রোটিনস, যেটা কোথায় থাকে, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে থাকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে থাকে। এটা কি করে, এটার কাজটা কি, দিস টেন্ড টু ইন্টারাক্ট উইথ ইচ আদার অ্যান্ড ফর্ম intramembranous network which control the ribosome binding sites in the plane of ER membrane। তার মানে কি, তার মানে বেসিক্যালি হচ্ছে যে এরা ইন্ট্রামেমব্রেনাস নেটওয়ার্ক উইচ কন্ট্রোল দ্য রাইবোজোম বাইন্ডিং, মানে রাইবোজোম যে ইয়ারের গায়ে লেগে থাকবে বা বাইন্ড করে থাকে, তার জন্য কিন্তু একটা স্পেশাল রোল কিন্তু এই রাইবোফোরিন 1 আর রাইবোফোরিন 2 কিন্তু প্লে করে। তো এগুলো ব্লাইন্ডিং সাইটস বা প্লেন প্রোভাইড করে। তাহলে এই জন্য রাইবোফোরিন 1 আর রাইবোফোরিন 2 এর ব্যাপারটা একটু জানাটা দরকার। এটা একটু পড়ে নিবি যেগুলো কী জিনিস। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখ ইটস হাইলি ডেভেলপড ইন প্যানক্রিয়াস, লিভার, গবলেট সেলস, প্লাজমা সেলস এক্সেট্রা। আচ্ছা, নেক্সট স্পেশাল নোট অন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, একটা খুব বড় কোয়েশ্চেন আসতে পারে, রাইবোফোরিন, হোয়াট ইজ রাইবোফোরিন, যেরকম একটা কোয়েশ্চেন আসতে পারে, সেরকম আরেকটা প্রবাবল কোয়েশ্চেন হচ্ছে গ্লাইকোজোমস কী জিনিস। গ্লাইকোজোমস হচ্ছে দেখ, ইন লিভার সেলস স্মুথ endoplasmic reticulum consists of a tubular network that pervades large regions of the cytoplasmic matrix, rich in glycogen and looks dense particles called glycosomes। তাহলে বেসিক্যালি স্মুথ ইআরের মধ্যে টিউবুলার কিছু স্ট্রাকচার আছে, যাদের মনে কর আমি তোদেরকে বলেছিলাম স্মুথ ইআরের কিন্তু টিউবুলার স্ট্রাকচার বা টিবিউলস বেশি থাকে সিস্টার্নে বা
ভেসিকলসের থেকে ভালো রকম টিউবুলার স্ট্রাকচার পাওয়া যায়, যেটা আরইআরে খুব কম থাকে। এখানে টিউবুলার নেটওয়ার্কের মধ্যে কিছুটা পোর্শন থাকে যেটা উইচ ইজ রিচ ইন গ্লাইকোজেন, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা গ্লাইকোজোমস বলছি। এগুলো স্মুথ ইআরে পাওয়া যায়। এটা কীরকম দেখতে হয় না, গ্লাইকোজোমসগুলো হয় স্পেরয়েডাল ইন শেপ, ডায়ামিটার হয় 50 to 200, আর ইট ইজ মেড আপ অফ স্মল পার্টিকলস অফ 20 to 30 ন্যানোমিটার্স। ঠিক আছে, কিন্তু গ্লাইকোজোমস হার্টে, এখানে দেখ এখানে একটা স্পেশাল নোট আছে, গ্লাইকোজোমস আর অলসো ফাউন্ড টু বি অ্যাটাচড টু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইন দ্য কন্ডাকশন অফ ফাইবার অফ দ্য হার্ট। তাহলে এগুলো সবই তোদের স্পেশাল নোট, এগুলো জেনে রাখাটা খুব দরকার, তাই জেনে রাখবি। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি কেমিক্যাল কম্পোজিশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কী কী থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কেমিক্যালি কী কী থাকে। এবার কেমিক্যাল কম্পোজিশন করবার জন্য কি হয়, একটা জিনিস যেটা করা হয় সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন। মানে কি, আমি আগে সেলটাকে নেব, যে সেলটা ধর আমি যেই সেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ব্যাপারে আমি কাজ করতে চাইছি বা জানতে চাইছি, সেই সেলটাকে ভালো করে আমি আগে হোমোজিনাইজ করবো। একটা হোমোজিনাইজার থাকে, অলমোস্ট বলতে পারিস আমি যদি একটা খাবার নিয়ে ওটা মোটর আর পেসেলে যদি ওটাকে করি, হোমোজিনাইজ করি, ওরকমই আলাদা করে হোমোজিনাইজার পাওয়া যায় একটু সফিস্টিকেটেড। সেই হোমোজিনাইজারের সেলটাকে কী করে, সেলের মেমব্রেনটাকে ফাটিয়ে দেয়। ফাটিয়ে দেওয়ার পরে সেই সেলগুলো ইন সেলের ভেতরে যা অর্গানেলস আছে দ্যাট কামস ইন দ্য সাসপেনশন। মানে একটা লিকুইড থাকে, যে লিকুইডের মধ্যে সেলগুলো রাখা আছে, তারপরে সেটাকে হোমোজিনাইজ করা মানে তার উপরে প্রেশার দিয়ে বা তাকে সনিকেট করে বা যে কোনোভাবেই সেটার মেমব্রেনটাকে ফাটিয়ে দেওয়া হয়। সেটার মেমব্রেনটাকে ফাটিয়ে দেওয়ার জন্য দেওয়ার ফলে কী হয়, অর্গানেলসগুলো কিন্তু তোর বেসিক্যালি এরকম, এটা দেখ অর্গানেলসগুলো কিন্তু এরকম একটা, যদি আমি টিউবের মধ্যে করি তাহলে অর্গানেলসগুলো এরকম একটা এর মধ্যে সব চলে আসে, ভেতরে সব চলে আসে। এবার এগুলোকে সেপারেট করবো কী করে, ধর এটাকে আমি সেলটাকে ফাটিয়েছি, এই হোমোজিনাইজ সেলটাকে আমি এরকম একটা টেস্ট টিউবের মধ্যে নিয়েছি, নিয়ে এটাকে কী করা হয়, এটাকে সেন্ট্রিফিউজ করা হয়। একটা কথা আছে ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন। ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন মানে কি, আস্তে আস্তে সেন্ট্রিফিউগেশনের স্পিডটা বাড়ানো হয়। প্রথম যে একটা স্পিডে, যেটা মোটামুটি লো স্পিডে একটা সেন্ট্রিফিউজ করা হয়, সেটা করার পরে দুটো পাওয়া যায়, তলায় একটা প্যালেট পড়ে, ফিল্টার হোমোজিনেট রিমুভ। ফার্স্ট যে হোমোজিনাইজটা আমি করব, দেখ হোমোজিনাইজ করার পরে আমি এটাকে এই যে টেস্ট টিউবটা আছে, সেই টেস্ট টিউবটাকে আমি নিয়ে কী করলাম, সেন্ট্রিফিউজ করলাম। সেন্ট্রিফিউজ করার পরে কী হলো, একটু এখানে তলায় প্যালেট পড়লো আর বাকিটা সুপারনেটেন্ট। তাহলে এই প্যালেটে কী থাকবে না, যা সব সেল ডেব্রিজ থাকবে সেই সব সেল ডেব্রিজগুলো এই প্যালেটে চলে আসবে, আর সুপারনেটেন্টে ক্লিয়ার তোর সেল অর্গানেলস বা সাইটোসলিক পার্টস এগুলো সব ওপরে চলে আসবে। এবার এটাকে আমি ফিল্টার করে এইটাকে, মানে যেটা সুপারনেটেন্টটাকে ফিল্টার করে আবার এটাকে একটা হায়ার স্পিড কিন্তু সেন্ট্রিফিউজ করব। তারপরে সেন্ট্রিফিউজ করলে আবার একটা পেলেট পাবো। এইখানে যে পেলেট মানে প্রেসিপিটেট যেটা পাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়াই। তাহলে সাইটোপ্লাজমিক পোর্শনটা কিন্তু পুরো এখনও আমার সুপারনেটেন্টে থেকে যাচ্ছে। আবার আমি যদি আমি নিউক্লিয়াই নিয়ে কাজ করি, তাহলে আমি সুপারনেটেন্টটাকে ডিসকার্ড করে দেবো আর শুধু এই পেলেটটাকে নিয়ে কাজ করব। আর ধর আমি নিউক্লিয়ার নিয়ে কাজ করছি না, তাহলে আমি এই সুপারনেটেন্টটাকে আবার এখানে ট্রান্সফার করব, নতুন টিউবে ট্রান্সফার করে আমি এখানকার নিউক্লিয়াই ফ্র্যাগমেন্টটা বা প্যালেটটাকে ফেলে দেবো। নতুন টিউবে ট্রান্সফার করার পরে এটাকে আমি আবার কিন্তু সেন্ট্রিফিউজ করছি। এটাকে আবার সেন্ট্রিফিউজ করার পরে এখানে আবার প্যালেট পড়েছে, দেখ এই প্যালেটে পড়ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট অ্যান্ড পারঅক্সিজোমস। যদি তারপরে এই যে সুপারনেটেন্টটা পড়ে আছে, এটাকে যদি আমি আবার সেন্ট্রিফিউজ করি, তাহলে এখানে আবার প্যালেট পড়ছে, এখানে পড়ছে প্লাজমা মেমব্রেন, মাইক্রোজোমাল ফ্র্যাকশন। এই কথাটা দেখ, মাইক্রোজোমাল ফ্র্যাকশন, তার মানে প্রত্যেকটা সেন্ট্রিফিউগেশনে আমি কিছু না কিছু অর্গানেলকে বার করে নিতে পারছি। আর এই যে সেন্ট্রিফিউগেশনে মাইক্রোজোমাল ফ্র্যাকশনের কথাটা আমি বললাম, এই মাইক্রোজোমাল ফ্র্যাকশনের মধ্যেই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে প্যালেট করা যায়। তাহলে আমি এই মাইক্রোজোমাল ফ্র্যাকশনটাকে নিয়ে তারপরে আমি এটাকে যদি কেমিক্যাল অ্যানালিসিস করি, যে এর মধ্যে কী কী আছে সেটা অ্যানালাইজ করি, তাহলে আমি জেনে যাবো যে ইআরের ভেতরে কী কী জিনিস আছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করতে পারিস, তাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে দেখ আবার কথাটায় চলে আসছি, ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন কী, তোরা সেটা এখন জেনে গেছিস যে ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশনে কীভাবে একটা করে আমরা পার্ট পেতে পারি। প্রথমে নিউক্লিয়াস, তারপরে সাইটোপ্লাজমের বিভিন্ন অর্গানেল, মাইটোকন্ড্রিয়া, তারপরে মাইক্রোজোমাল ফ্র্যাকশন। তো এটাকেই ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন বলে। তাই বাই ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন মোস্ট অফ দ্য কম্পোনেন্টস অফ দ্য
endomembrane system can be isolated in the so-called microsomal fraction, যেটা আমি তোদেরকে বলছিলাম, called microsomes or closed vesicles of either rough or smooth form that are not found in the intact cells. আচ্ছা, in rat liver the membrane of microsomes contain 60 to 70% protein আর 30 to 40% ফসফোলিপিড। তার মানে লিপিড আর প্রোটিনটা খুব হাই অ্যামাউন্টে আছে এটার ইয়ারের মধ্যে, মাইক্রোজোম ফ্র্যাকশনের মধ্যে। এবং এই এতটাই লিপিড আর প্রোটিনের এতটাই ডিফারেন্স, মানে এখানে দেখ 60 to 70% প্রোটিন বলেছে আর 30 to 40% লিপিড বলেছে। তার মানে এখানে প্রোটিনের অ্যামাউন্টটা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু লিপিড। এটাকে যদি আমি আমার প্লাজমা মেমব্রেনের সাথে কম্পেয়ার করি তাহলে দেখব ইয়ারে কিন্তু প্রোটিনের অ্যামাউন্টটা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু the ratio in the plasma membrane. The membranes of ER are found to contain many enzymes. কি enzymes এগুলো পড়া দরকার, কি enzymes ER এর ভেতরে থাকে? Triglycerides, phospholipids, cholesterol. Most important of the ER enzymes include stearates, NADH cytochrome C reductase, NADH diaphoresis, glucose 6-phosphate, glycosyl transferase, magnesium ions activated ATPase. The various enzymes have different topologies with respect to the luminal or cytoplasmic surface of the ER. তাহলে এইগুলো কি পাওয়া যায় ER এর মধ্যে সেগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবি। আচ্ছা, এবার চলে আসছি আমি ফাংশনসে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোদের। ভীষণ রকমভাবে ER এর ফাংশন কি তার উপর শর্ট নোট লেখা, তার উপর বিভিন্ন রকম মানে যেটাকে বলা হয় ছোটো ছোটো কোয়েশ্চেন, স্মল কোয়েশ্চেন্স, 5 মার্কস কোয়েশ্চেন্স, 3 মার্কস কোয়েশ্চেন্স আসার সম্ভাবনা খুব হাই। তাই ফাংশনসগুলো কিন্তু ER হোক, গলজি হোক আর যাই হোক সব ডিটেলসে পড়বি। জেনারেল ফাংশনস অফ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমি প্রথমে জেনারেল ফাংশনসটা পড়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্পেশাল ফাংশনসগুলো পড়ব। Within the cells the ER act as a circulatory system. তার মানে আমাদের বডিতে যেরকম ব্লাড ভেসেলসগুলো আছে, ব্লাড ভেসেলসগুলো হেল্প করে টু সার্কুলেট দ্য ব্লাড টু অল পার্টস অফ দ্য বডি, তাহলে সেই কাজটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করছে না। ও কী করছে, ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ সার্কুলেটরি সিস্টেম ফর ইন্ট্রাসেলুলার, ইন্ট্রা মানে কি যা সেলের মধ্যে, ইন্ট্রাসেলুলার সার্কুলেশন অফ ভ্যারিয়াস সাবস্টেন্সেস। দ্য রুট অফ সার্কুলেশনটা কি আমি তোদেরকে সেটা আগের দিনই দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। প্রথমে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যাবে, তার থেকে গলজি কমপ্লেক্স যাবে, গলজি কমপ্লেক্স থেকে লাইসোজোম যাবে যখন ওটা এক্সোসাইটোটিক পাথওয়ে, or the transport of vesicles or secretory granules. In this route, various particles, molecules and ions may be carried into and out of the cells. Export of RNA from nucleus to cytoplasm may also occur by this circulation. তাহলে এটা আমি তোদেরকে আগের ইয়েতেই বলে দিয়েছিলাম যে এটাকে এখানে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছবি আছে, এটা হচ্ছে তোর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে গলজি, এগুলো সব তো সিক্রেটরি ভেসিকলস যার মধ্যে লাইসোজোম থাকতে পারে, এন্ডোজোমস থাকতে পারে, লাইসোজোমস থাকতে পারে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে না, প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে গলজি যাচ্ছে, গলজির থেকে সিক্রেটরি ভেসিকলস যেতে পারে, আবার গলজির থেকে এন্ডোজোম হয়ে লাইসোজোমসেও যেতে পারে। তো এই পাথওয়েতে কিন্তু পুরো জিনিসটা আমাদের সার্কুলেট হচ্ছে। যদি সিক্রেটরি পাথওয়ে হয় তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি থেকে বেসিক্যালি সিক্রেটরি ভেসিকলস হয়ে বাইরে চলে যাবে। যদি ভেতরে লাইসোজোমে যাওয়ার থাকে তাহলে আবার ইয়ারের থেকে গলজি থেকে অবভিয়াসলি মানে এখানে একটা এন্ডোজোম ফর্ম হবে, সেই এন্ডোজোমের থেকে লাইসোজোম তৈরি করবে। তো এরকম বিভিন্ন রকম, আর যদি ভেতরেই থাকতে হয় তাহলে অবভিয়াসলি এখান থেকে গলজি থেকে বিভিন্ন ভেসিকলস থাকবে, যে ভেসিকলসগুলো সাইটোপ্লাজমের মধ্যেই থাকবে। তো এইভাবে ও ডিফারেন্ট জিনিসকে কিন্তু সাপ্লাই করতে থাকে। The membranes of the ER are found to conduct intracellular intra হবে এটা, দ্যাটস স্পেলিং মিস্টেক আছে এখানে, intracellular impulses. Example, the sarcoplasmic reticulum. Sarcoplasmic reticulumটা কি, মাসল সেলসে যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থাকে সেগুলোকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে যেরকম এখানে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিন্তু একটা কাজ আছে ইন কন্ডাকশন অফ ইম্পালস মানে কি নার্ভ ইম্পালস, যে নার্ভ ইম্পালসটা কন্ডাক্টেড হয় তার সেই কন্ডাকশনের মধ্যে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামও একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেটা আরও বেশি দেখা গেছে মাসল সেলসের মধ্যে। মাসল সেলসের ইয়ারটাকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলে, ডিরেক্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না বলে সার্কোমিয়ার বলে, একটা মাসল ফাইবারকে রেটিকুলাম
This transmit impulses from the surface membrane into the deep region of the muscle fiber. Exchange of molecules by the process of diffusion and active transport may take place across the ER membrane. তাহলে এই একটা জেনারেল ফাংশন অফ ER। তাহলে ER শুধু একটা পাথ বা একটা সার্কুলেটরি সিস্টেম হিসেবেই কাজ করছে তা নয়, ER কিন্তু ইম্পালস চ্যানেল করতে বা ইম্পালসগুলোকে করতেও হেল্প করছে, ইম্পালসগুলোকে ট্রান্সমিট করতেও হেল্প করছে। তারপরে দেখ, অ্যাজ ইন প্লাজমা মেমব্রেন দ্য ইয়ার মেমব্রেন প্রসেস ক্যারিয়ার্স অ্যান্ড পারমিয়েসেস দ্যাট আর ইনভলভ ইন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে এই যে ট্রান্সপোর্টটা হচ্ছে ইয়ারের মধ্যে থেকে গলজি থেকে তার জন্য তাদের অবভিয়াসলি অ্যাক্টিভ কিছু ক্যারিয়ার প্রোটিন লাগবে, যেরকম আমরা পড়েছিলাম নিউক্লিওপ্লাজমিক নিউক্লিয়াস পড়বার সময়, এবং কয়েকটা পারমিয়েসেস লাগবে। এই সব জিনিসগুলো কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও। আচ্ছা, এবার চলে আসছি স্পেশাল ফাংশনস অফ এসিআর। এগুলো একদম ডিটেলসে পড়বি। ফার্স্ট ফাংশন হচ্ছে সিনথেসিস অফ লিপিড। তার মানে যেই সেলসগুলোতে লিপিড সিনথেসিস বেশি হয়, যেমন অ্যাডিপোজ টিস্যু অবভিয়াসলি লিপিড তৈরি করে বেশি, সেখানে কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বেশি থাকবে। তাহলে ফসফোলিপিড বায়োসিনথেসিস ইজ লার্জলি কনফাইন্ড টু মেমব্রেন অফ এসিআর। ভীষণ রকমভাবে ফসফোলিপিড তৈরি করে, এবং এটা স্টাডি অফ মানে উইথ রেডিও অ্যাক্টিভ প্রিকারসার্সও এটা দেখিয়েছে। আচ্ছা, তারপরে সেকেন্ড ফাংশন হচ্ছে গ্লাইকোজিনোলাইসিস অ্যান্ড ব্লাড সুগার হোমিওস্ট্যাসিস। গ্লাইকোজিনোলাইসিস মানে কি? মানে আমাদের যে গ্লাইকোজেনটা স্টোর থাকে উইদিন দ্য সেল, সেই গ্লাইকোজেনটাকে ভেঙে যখন আমাদের বডিতে সুগার দরকার, ধর অনেক দিন আমরা স্টার্ভ করেছি, আমাদের বডিতে সুগার লেভেল খুব কমে গেছে, তখন এই যে গ্লাইকোজেন যেটা স্টোর থাকে বডিতে, সেটাকে ভাঙতে হয়, ভেঙে গ্লুকোজে কনভার্ট করতে হয়। এই গ্লুকোজে তখনই আমরা এই গ্লুকোজটাকে বার্ন করে এনার্জি তৈরি করতে পারবো বডির জন্য। এই প্রসেসটাকে, যেটাকে যেখানে গ্লাইকোজেন ভাঙতে হয়, এই প্রসেসটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। এই গ্লাইকোজেনোলাইসিসটা কিন্তু একটা খুব বড় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা খুব বড় ফাংশন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিসটাকে মিডিয়েট করা। এবং যেহেতু গ্লাইকোজেনোলাইসিস মিডিয়েট করে, সেহেতু অবভিয়াসলি ব্লাড গ্লুকোজ হোমিওস্ট্যাসিস মানে একটা ব্যালেন্স রাখা, মানে কখনো গ্লুকোজ এক্সট্রা হয়ে যাবে বা গ্লুকোজ কম পড়ে যাবে, সেটাকে তো করা যায় না, একটা ব্যালেন্স রাখতে হয় বডিতে। সেই ব্যালেন্সটা বডিতে রাখবার জন্য কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্প করে, যেহেতু ও গ্লাইকোজিনোলাইসিসকে সাপোর্ট করে। লিভার সেলসে ভীষণ হয় এই যে গ্লাইকোজেনোলাইসিস ব্যাপারটা, সেটা কিন্তু মারাত্মকভাবে লিভার সেলসে হয়, যার জন্য লিভার সেলসে কিন্তু এসিআর অনেক বেশি থাকে। আর কয়েকটা এনজাইমসও থাকে এই এসিআরের মধ্যে, যেরকম গ্লুকোজ 6 ফসফেটেজ। এইসব এনজাইমসগুলো কিন্তু এইসব কাজে অনেকটা হেল্পও করে। তাহলে সিনথেসিস অফ লিপিডস, গ্লাইকোজেনোলাইসিস, ব্লাড গ্লুকোজ হোমিওস্ট্যাসিস। থার্ড হচ্ছে, যেহেতু ও লিপিড তৈরি করে, ওর অবভিয়াসলি একটা খুব বড় কাজ থাকবে স্টেরয়েড মেটাবলিজমের জন্য। স্টেরয়েড মানে কি? স্টেরয়েড হচ্ছে বেসিক্যালি কোলেস্টেরল, যাদের মেন বলতে পারি মেন সেন্ট্রাল রিং, যেটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হয় স্টেরয়েড, তার মেন মাঝখানের যে রিংটা, সেটা একটা কোলেস্টেরল রিং থাকে। কোলেস্টেরলের একটা স্ট্রাকচার হয়, একটা অ্যারোমেটিক স্ট্রাকচার হয়, পরে পড়বি ওটা বা বায়োকেমিস্ট্রিতে। যেরকম আমাদের হরমোনসগুলো কিন্তু অনেক স্টেরয়েড হরমোনস হয়, যেরকম ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এরকম অনেক আমাদের স্টেরয়েড হরমোনস হয়। এই স্টেরয়েড হরমোনসগুলো মেটাবলিজম হওয়া বা সেগুলো ব্রেকডাউন হওয়া বা সেগুলো আবার তৈরি হওয়া, এইসব তৈরি হওয়াতেও কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা বড় কাজ আছে, যেহেতু অবভিয়াসলি ও লিপিড করে, লিপিডের কোলেস্টেরল ইজ রিলেটেড টু লিপিড, তো অবভিয়াসলি যেহেতু স্টেরয়েড মেটাবলিজমেরও ওর একটা খুব বড় ফাংশন আছে। আচ্ছা, ডিটক্সিফিকেশনটা কি না? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্পস ইন ডিটক্সিফিকেশন অফ আ ওয়াইড ভ্যারাইটি অফ জিনোবায়োটিক্স কথাটা খুব ইম্পর্টেন্ট। জিনোবায়োটিক্স মানে কি? যে কোনো টক্সিক মেটেরিয়াল অফ বোথ এন্ডোজিনাস অ্যান্ড এক্সোজিনাস অরিজিন ইন দ্য লিভার, সাচ অ্যাজ বারবিটিউরেটস, ইথানল, অ্যাসপিরিন অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস। মানে কোনোভাবে যদি আমাদের বডিতে এইসব প্রোডাক্টসগুলো ঢুকে গিয়ে থাকে, সেটাকে বার করা বা সেটাকে ডিটক্সিফাই করা, এটাতেও কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেকটাই হেল্প করে। আচ্ছা, ডিটক্সিফিকেশনটা কী করে দেখ, লেখা আছে, ইট ইজ ক্যারিড আউট বাই এ সিস্টেম অফ অক্সিজেন ট্রান্সফারিং এনজাইম অক্সিজেনাস which include the cytochrome P450. These enzymes lack substrate specificity and are able to oxidize innumerable hydrophobic compounds into more hydrophilic, more readily excretable
ডেরিভেটিভস। মানে কি, এই যে আমরা কোনোভাবে যে অ্যাসপিরিন খাচ্ছি, বিভিন্ন ওষুধ খাচ্ছি, এগুলোর তো একটা টক্সিক এফেক্ট থাকে। তাহলে এই টক্সিক এফেক্টগুলোকে এগুলোকে এক্সক্রিট করার মধ্যেও কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা বড় কাজ আছে। কারণ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এই এনজাইমটা P450 যেটা এই যে P450 যেটা বলা হয় যে সাইটোক্রোম P450, এই এনজাইমটা আছে। যে এনজাইমটা কী করে, বেসিক্যালি যে কোনো জিনিসকে অক্সিডাইজ করতে পারে, মানে নট ভেরি স্পেসিফিক টু দ্য টার্গেট। তাই জন্য ও যেহেতু এটা অক্সিডাইজ যখন করে দেয়, সেগুলোকে এক্সক্রিট করতে বেশি সুবিধা হয়। তাহলে ডিটক্সিফিকেশনেও কিন্তু স্মুথ ইআরের একটা বড় রোল আছে। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনে। সেই ফাংশনে অবভিয়াসলি ফার্স্ট ফাংশন এটাই হবে যে synthesis of proteins on membrane bound ribosomes, proteins that are secreted from cells or act as integral membrane proteins, or proteins of certain organelles like Golgi complex, lysosome, etc. are assembled on ribosomes attached to the outer surface of RER. These proteins contain a signal sequence of 6 to 20 non-polar amino acid. It targets the nascent polypeptides for ER membrane and leads to the compartmentalization of the polypeptide within the ER lumen. A signal recognition peptide particle SRP recognizes the signal sequence and acts as a tag that allows the SRP ribosome nascent polypeptide to bind to the SRP receptor located on the cytosolic surface of the ER. এখানে একটা ব্যাপার আছে, এখানে যদি ব্যাপারটাকে বুঝিস তাহলে এই যে একটা আমি এটা ধরে নিচ্ছি এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এরকম রাইবোজোমস থাকে, যেহেতু এটা রাফ। তাহলে এই রাইবোজোমসের মধ্যে বেসিক্যালি কী হয় না, প্রোটিন সিনথেসিস হয়। সেই প্রোটিন সিনথেসিস হয়ে গিয়ে এই একটা পলিপেপটাইড তৈরি হয়েছে। এই পলিপেপটাইডটি আবার কোথায় ঢুকবে না, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার ভেতর ঢুকবে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এটা হচ্ছে ER বা RER, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার ভেতর ঢুকবে। তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার ভেতর ঢোকার জন্য যেরকম আমরা NLS পড়েছিলাম, নিউক্লিয়ার লোকালাইজেশন সিগন্যাল, সেরকম একটা SRP বলে একটা সিগন্যাল থাকে। ওই সিগন্যালটা কিন্তু এই ERটা ডিটেক্ট করে এবং ওই সিগন্যালটা কেটে বাদ চলে গিয়ে বাকি প্রোটিনটা কিন্তু এই ERের ভেতর ঢুকে যায়। তো এটাই হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং প্রোটিন চ্যানেলিং বা প্রোটিনটাকে ঢোকানো, যেগুলো রাইবোজোমস তৈরি করেছে সেই প্রোটিনগুলোকে চ্যানেল করা বা প্রোটিনগুলোকে ফোল্ড করা, সেগুলো সব কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে ভীষণ রকম হয়, বা এটা কম্পার্টমেন্টালাইজেশন করে দেয় পুরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সিনথেসিস অফ মেমব্রেন লিপিডস। মেমব্রেন লিপিডসটা মেনলি তৈরি হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গ্লাইকোসাইলেশনও হয়। নিয়ারলি অল প্রোটিনস প্রডিউস অন দ্য মেমব্রেন বাউন্ড রাইবোজোমস গ্লাইকোপ্রোটিনস। গ্লাইকোসাইলেশন আর অ্যাডিশন অফ কার্বোহাইড্রেটস, গ্লাইকোসাইলেশন এগুলো সব পড়ে নিবি বেশ, এগুলো সব মানে তোদের জানার দরকার। সিনথেসিস অফ মেমব্রেন লিপিডস, গ্লাইকোসাইলেশন, তারপরে মেনটেন্স অফ মেমব্রেন অ্যাসিমেট্রি মানে কি? অ্যাসিমেট্রি মানে দেখ, অ্যাসিমেট্রি অফ দ্য মেমব্রেন ইজ ইনিশিয়ালি এস্টাবলিশড ইন RER. Components situated at the external surface of the ER membrane can be identified on the luminal surface of the transport vesicles. But the external endoplasmic reticulum